আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অণুজীবের 12 নাম্বার ক্লাস এবং এটাই আমাদের শেষ ক্লাস হবে। এখানে হচ্ছে আমরা ম্যালেরিয়ার যে জীবন চক্র আছে সেই জীবন চক্রের মধ্যে যৌন ধাপটা যে আছে সেই ধাপটা হচ্ছে দেখব। তাহলে আসো শুরু করা যাক। তো এই যে জীবন চক্রটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যামিটোগনি, যেটা হচ্ছে আর কি ওর ক্রপের ভিতরে হয়। আর একটা হচ্ছে স্পোরোগনি, যেটা হচ্ছে ওর ক্রপের প্রাচীর যেটা আছে, এই যে ক্রপের প্রাচীরটা দেখতে পাচ্ছি, প্রাচীরের বাইরে হয়। তো আসো আমরা প্রথমে হচ্ছে গ্যামিটোগনি দিয়ে শুরু করি। তো গ্যামিটোগনিটা হচ্ছে মশকি ক্রপের ভিতরে, বা সিম্পলি চিন্তা করলে হচ্ছে পেটটা যে আছে, মশার পেটের ভিতরে হচ্ছে আমরা, বা পৌষ্টিক নালীটা যে আছে সেটার ভিতরে হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর যে যৌন জননটা, সেটাই হচ্ছে গ্যামিটোগনি বলতে পারি। তো এখন এই গ্যামিটোগনির মধ্যে হচ্ছে দেখা যায় যে গ্যামিট সৃষ্টি হয়, অর্থাৎ গ্যামিট মানে হচ্ছে জনন কোষটা আর কি তৈরি হচ্ছে। তো এই গ্যামিট তৈরি হওয়া বা জনন কোষ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় গ্যামিটোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, আর গ্যামিট হচ্ছে জনন কোষ। তো এই যে জনন কোষ তৈরি হওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে গ্যামিটোজেনেসিস। তো এই গ্যামিটোজেনেসিসটা হচ্ছে দুটো ধাপে হয়। একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেখানে হচ্ছে স্পার্মটা বা শুক্রাণুটা আসছে। আর একটা হচ্ছে ওজেনেসিস, যেখান থেকে হচ্ছে এই ডিম্বাণুটা আসছে। তো এখন স্পার্মাটোজেনেসিস, যেটা স্পার্মাটোজেনেসিসে হচ্ছে আমরা দেখি, এখানে হচ্ছে আমরা দেখতে পেতাম যে আরবিসি যে স্টেজটা ছিল, এই আরবিসি স্টেজে হচ্ছে দেখবা যে একদম লাস্টের ধাপে গিয়ে যখন এই যে সবগুলো মেরোজয়েড আছে, মেরোজয়েডগুলো হচ্ছে বের হচ্ছে, তখন মেরোজয়েডগুলো হচ্ছে দুই ভাবে বের হতে পারে। একটা হচ্ছে বড় সাইজে, আর একটা হচ্ছে ছোট সাইজে। তো বড় যেগুলোকে আমরা ম্যাক্রো বলতাম, আর ছোটগুলোকে হচ্ছে মাইক্রো বলতাম। তো ম্যাক্রো যেগুলো ছিল, সেই ম্যাক্রোগুলো থেকে হচ্ছে আমরা দেখতে পেতাম যে পরবর্তীতে ডিম্বাণুটা তৈরি হতো। আর মাইক্রো বা ছোট যেটা ছিল, সেটা থেকে হচ্ছে দেখতে আমরা শুক্রাণু তৈরি হতো। ঠিক আছে, তো এখন এখানে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু তৈরি হওয়ার ধাপটা শুরু হয় মাইক্রো থেকে। মাইক্রো থেকে হচ্ছে শুক্রাণু তৈরি হতো। তো এই মাইক্রো গ্যামিটোসাইট যেটা আছে, মাইক্রো গ্যামিটোসাইট থেকে হচ্ছে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু বা পুংজনন কোষটা তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটাকে স্পার্মাটোজেনেসিস বলে। তাহলে যদি আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে যে স্পার্মাটোজেনেসিস কি, সেটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট থেকে মাইক্রোগ্যামিট তৈরি হওয়ার যে প্রসেসটা, বা সিম্পলি শুক্রাণু তৈরি হওয়ার প্রসেসটা, এটাকেই হচ্ছে স্পার্মাটোজেনেসিস বলে। তো এখানে প্রথমে হচ্ছে দেখা যায় এই যে মাইক্রোগ্যামিটোসাইটটা যে আছে, সেই মাইক্রোগ্যামিটোসাইটটা হচ্ছে, এটা কি ছিল, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়। এটার নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড, এন সংখ্যক নিউক্লিয়াস থাকবে। তো এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই 4 থেকে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। তো আগে একটা ছিল, এখন বিভাজিত হয়েছে 4টা অথবা 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হচ্ছে পরিণত হচ্ছে। তো এই 4 থেকে 8টায় পরিণত হচ্ছে। পরিণত হওয়ার পরে হচ্ছে এটা 4 থেকে 8 কোণা বিশিষ্ট অনেকটা স্টারের মতো হবে দেখতে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখতে অনেকটা কি স্টারের মতো হচ্ছে। তো এখন এই যে এরকম স্টারের মতো হলো, হওয়ার পরে হচ্ছে দেখবা যে এই প্রত্যেকটা কণায় হলো যে নিউক্লিয়াসগুলো ছিল, সেই নিউক্লিয়াসগুলো প্রতিটা কণায় কণায় হচ্ছে চলে যাচ্ছে, এই যে কর্নারে কর্নারে নিউক্লিয়াসগুলো চলে যাচ্ছে। এবং এই যেভাবে করে যে একটু বেড়ে গেল সাইটোপ্লাজমের পার্টটা, এটাকে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ বলে। অভিক্ষেপ বলতে হচ্ছে এই যে বাইরের দিক দিয়ে একটু বের হয়ে গিয়েছে, এটাকে বোঝাচ্ছে। তাহলে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ বলছে এটাকে। আর এই যে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ, এটার পর হচ্ছে আমরা দেখি যে এই যে জীবাণুর দেহটা যে আছে, সেই জীবাণুর দেহটা হচ্ছে ফ্লাজেলা আকৃতির আর কি, সরু মাকুর মতো মাইক্রোগ্যামিট বা শুক্রাণুতে পরিণত হয়। এরপর এই যে তারার মতো যে পার্টটা বের হয়ে গিয়েছে সামনে, ওটা দেখবা যে আরো বেড়ে যাচ্ছে। এই যে নিচের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরো বেড়ে যাচ্ছে। এই আরো বেড়ে যাওয়া যে পার্টটা, এটা হচ্ছে আমরা এই শুক্রাণু বলছি আর কি। এটাই হচ্ছে শুক্রাণু, এই যে আরো বেড়ে গিয়েছে যে পার্টটা। ঠিক আছে, তো এই যে এরকম যে কলার মতো পার্টটা বের বের হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, বা হচ্ছে আমরা বলতে পারি যে অনেকটা পাতার মতো করে সরে গিয়েছে, বা মাকুর মতো করে হচ্ছে বের হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু। এখান থেকে এই যে শুক্রাণুতে যে পরিণত হয়েছে, এই শুক্রাণুতে পরিণত হওয়ার যে প্রসেসটা দেখবো অনেকটা ফ্লাজেলার মতো বের হয়ে গিয়েছে না, এই জন্য এটাকে আমরা এক্স ফ্লাজেলেশন বলি। তাহলে এই যে ফ্লাজেলার মতো বের হয়ে গিয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলি, এক্স ফ্লাজেলেশন। তো এটাকে এক্স ফ্লাজেলেশন বলা হয়, এবং এক্স ফ্লাজেলেশনের মাধ্যমে হচ্ছে দেখা যায় যে শুক্রাণু বা মাইক্রোগ্যামিটটা হচ্ছে তৈরি হয়। আর তারপর হচ্ছে, আর মেইনলি হচ্ছে এরকম কারণ, মানে এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে এই ক্রপের ভিতরে, এই যে গহ্বরটা যে আছে সেই ক্রপের ভিতরে বা পেটের ভিতরে তাপের যে তারতম্যটা আছে, সেই তারতম্যের জন্য এরকম হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন এরপরে হচ্ছে আমরা যাই। এরপর দেখবা যে লাস্টে যে প্রসেসটা, লাস্টে হচ্ছে মাইক্রোগ্যামিটগুলো সব একসাথে ছিল প্রথমে, কিন্তু এই যে একসাথে থাকার পরে এই যে মাতৃকোষটা যে আছে, সেই মাতৃকোষ থেকে এরা এই যে এক্সপ্লাজেশন প্রক্রিয়াতে আলাদা হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এক্সপ্লাজেশন প্রক্রিয়াতে কি হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে যাওয়ার পরে হচ্ছে এরা সাঁতার কাটতে থাকে। শুক্রাণু কি করে, সাঁতার কাটে। সাঁতার কেটে হচ্ছে ডিম্বাণুর কাছে যায়, ডিম্বাণুর কাছে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে। তো এখন আমরা ডিম্বাণুর পার্টটা দেখি, যেটা হচ্ছে ওজেনেসিস বলা হয়। তো ওজেনেসিসের পার্টটা হচ্ছে দেখবা এটা মাইক্রোগ্যামিটোসাইট থেকে হচ্ছে শুক্রাণু আসলো,
তাহলে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে হচ্ছে ডিম্বাণু আসবে। তো ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে কিভাবে আসবে? প্রথমে হচ্ছে দেখবা যে ম্যাক্রোগ্যামিটোসাইট যেটা আছে, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা হচ্ছে বিভক্ত হয়। তো বিভক্ত হয়ে এটা দুটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে পোলার বডি আসে, যে পোলার বডি মানে একটা কোষ আসে আর কি, পোলার বডি নাম। কিন্তু এই কোষটা, পোলার বডি কোষটা হচ্ছে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে এখানে আরো একটা এক্সট্রা কোষ আসে পোলার বডি, তো এই পোলার বডিটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো পোলার বডি বাদ হওয়ার পরে হচ্ছে বাকি একটাই থাকে, যেটাকে দেখানো হয়েছে, পোলার বডিটা এখানে দেখানো হয়নি। তো এই বাকি একটা যে থাকে, সেই সক্রিয় গোলাকার এই ডিম্বাণুটাতে পরিণত হচ্ছে, যেটাকে আমরা ম্যাক্রোগ্যামিট বলছি। তো এই যে ডিম্বাণুটাতে পরিণত হচ্ছে, যে এটাই হচ্ছে ম্যাক্রোগ্যামিট। তো এখন এই ডিম্বাণুটা বা ম্যাক্রোগ্যামিট যেটা থাকে, সেই ম্যাক্রোগ্যামিটটা এরপরে দেখা যায় যে একটু একটা প্রান্ত উঁচু হয়ে অনেকটা নাশপাতির মতো, নাশপাতি দেখেছো না, যে এক প্রান্ত এরকম উঁচু হয়ে থাকে, অনেকটা এরকম উঁচু হয়ে যায়। তো এই উঁচু হয়ে যাওয়াটাকে হচ্ছে দেখবা যে নিষেক শঙ্কু বলা হয়। তো এখন শঙ্কু কেন বলা হয়? আবার অভ্যর্থনা শঙ্কুও বলা হয়। তো এখন এই যে অভ্যর্থনা শঙ্কু, নিষেক শঙ্কু, এগুলোকে কেন বলা হয়? কারণ শঙ্কু ইংলিশ হচ্ছে কনিক। তো কনিক বলতে হচ্ছে ওই ফানেলের মতো যে শেপটা আছে বা ত্রিকোণাকার যে শেপটা আছে, ওই ত্রিকোণাকার শেপটার কথা বোঝানো হয়। অর্থাৎ কোন আইসক্রিম, সিম্পলি চিন্তা করলে কোন আইসক্রিমের শেপের মতো হচ্ছে উপরে শেপটা তৈরি হয়, এই জন্য হচ্ছে এটাকে কনিক বা শঙ্কু বলা হয়। তাহলে কি শঙ্কু বলছি আমরা? নিষেক শঙ্কু বলছি, আবার অভ্যর্থনা শঙ্কুও বলছি। ঠিক আছে, তো এরকম অনেক কিছু তোমার অপশনে থাকতে পারে, যে এই যে একটু বেড়ে যাওয়া যে অংশটা থাকে ম্যাক্রোগ্যামিটের, ওটাকে কি বলা হয়? তো তখন তুমি যদি অভ্যর্থনা শঙ্কু দেখো, তা মাথার মধ্যে খেলতে পারে যে এটা তো আমি কোথাও দেখি নাই আগে। তো এটা ওইরকম ভাবে যদি চিন্তা হয়, তখন তুমি বুঝতে পারবা যে ও না, আমি তো এটা পড়ছিলাম যে এটা শঙ্কু মানে হচ্ছে কনিক, এই কনিকাল পার্টটাকে তাহলে কি বলা হবে? অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু বলা হবে। আর ডিম্বাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে শঙ্কুর কাছাকাছি অবস্থান করে, যদিও ফিগারে হচ্ছে একটু নিচে দেখাইছে, বাট আর একটু কাছে হবে আর কি। ঠিক আছে, নিউক্লিয়াসটা কি শঙ্কুর কাছাকাছি অবস্থান করবে। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে দেখবা যে নিষেকের যে পার্টটা থাকে, নিষেকের পরে তো জাইগোটটা তৈরি হয়। তো এখন দেখো এই যে এখান থেকে নিষেক কোনটা বা অভ্যর্থনা শঙ্কু যেটা, ওখানে হচ্ছে সে ফ্লাজেলাটা যুক্ত শুক্রাণুটা যুক্ত হবে। এক্স ফ্লাজেলেশনের পরে যে শুক্রাণুগুলো এসেছে বা মাইক্রোগ্যামিটগুলো এসেছে, সেই মাইক্রোগ্যামিটগুলো এসে এই ম্যাক্রোগ্যামিটের উপরের পার্টটাতে যুক্ত হয়ে যাবে। এই যে যুক্ত হয়ে গেল, এই যুক্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে দেখা যাবে যে এই প্রত্যেকটা ডিম্বাণু যে আছে, সেই ডিম্বাণুতে একটা করে শুক্রাণু প্রবেশ করবে। এই শুক্রাণু প্রবেশ করার পরে হচ্ছে দেখা যায় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি করবে? জাইগোট তৈরি করবে। তো জাইগোটটা কিন্তু প্রথমে এখানে দেখো অনেকটা একটা আঁকা বাঁকা শেপ লাগছে না? জাইগোট কিন্তু প্রথমে আঁকা বাঁকা শেপে থাকবে না, প্রথমে হচ্ছে দেখা যাবে এটা গোলাকার থাকবে। জাইগোটটা প্রথমে কি সার্কুলার বা গোলাকার হবে। তো এই গোলাকার জাইগোটটা থেকে পরবর্তীতে হচ্ছে দেখা যাবে যে উওকিনেট তৈরি হবে। তো উওকিনেট কি? উওকিনেটটা হচ্ছে, ওটা আসে হচ্ছে কোত্থেকে? ওটা আসে হচ্ছে উভাম থেকে, বা হচ্ছে ডিম্বাণু যে আছে সেই ডিম্বাণু থেকে। তো ডিম্বাণু থেকে যে জাইগোটটা এসেছে, সেই জাইগোটটা এই যে কিটের মতো একটা শেপ ধারণ করেছে না, কিটের মতো লম্বা আকৃতি ধারণ করেছে, ওই জন্য এটার নাম হচ্ছে উওকিনেট। তাহলে বুঝতে পারছো ওকিনেট নামটা কোত্থেকে আসলো? তো এখন এই যে ওকিনেট যেটা, এটা হচ্ছে অনেকটা লম্বা আকৃতি ধারণ করে দেখে কিনেট নামটা। আর ও নামটা হচ্ছে কারণ এটা উভাম বা হচ্ছে ডিম্বাণু থেকে আসতেছে। তো এই ডিম্বাণু থেকে আসার কারণে হচ্ছে উভাম নাম। আর ওকিনেট নামটা আমরা বুঝতে পারলাম কারণ হচ্ছে এটা সচল হচ্ছে, এবং সচল হওয়ার পরে কিনেটটা দিয়ে অ্যাকচুয়ালি যে সচল হচ্ছে, যে জাইগোটের সচল দশা, সেই সচল দশাটার জন্য হচ্ছে কিনেট নাম। ঠিক আছে, তো ওকিনেট নামটা কেন তাহলে বুঝতে পারলাম। তো এটা জাইগোটটা যে সচল হচ্ছে, এটার কারণে এই নাম। আর এটা হচ্ছে দেখা যায় যে মশকি যে রক্ত শোষণ করছে, সেই রক্ত শোষণ করার পরে এই যে জাইগোটটা তো পুষ্টি পাচ্ছে। সেই পুষ্টি পাওয়ার পরে 12 থেকে 24 ঘন্টা, অর্থাৎ অর্ধেক দিন থেকে পুরো দিন, 12 থেকে 24 ঘন্টা পরে এই যে গোল আর নিশ্চল জাইগোটটা যে ছিল, সেই জাইগোটটা সচল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গোল আর নিশ্চল জাইগোট যে ছিল, জাইগোটটা কি হবে? জাইগোটটা সচল হয়ে যাবে। সচল হয়ে যাওয়ার পরে অনেকটা হচ্ছে কীটের মতো লম্বা আকৃতি ধারণ করবে। তাইলে এই যেটা সচল হয়ে গেল জাইগোটটা, সচল হয়ে যাওয়ার পরে এই যে লম্বা আকৃতি ধারণ করলো না, দেখতে কিসের মতো লাগছে? অনেকটা কীটের মতো লম্বা আকৃতি মনে হচ্ছে। তাহলে কীটের মতো লম্বা আকৃতি ধারণ করে হচ্ছে এটা কিসে? ওকিনেটে পরিণত হলো। তো এই যে ওকিনেটে পরিণত হলো যে জাইগোটটা দেখো, তোমার ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট দুটাই কিন্তু হ্যাপ্লয়েড ছিল। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে যখন নিষিক্ত হলো, জাইগোটটা তখন কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে আমরা বলতে পারি ওকিনেটটা কি ডিপ্লয়েড দশা। এখন এই ওকিনেটটা হচ্ছে দেখা যায় যে মশকের যে ক্রপ, এই ক্রপের তো প্রাচীর আছে একটা, সেই প্রাচীরের সাথে হচ্ছে লেগে যায়, জাইগোটটা লেগে যায়। লেগে যাওয়ার পর হচ্ছে প্রাচীরটাকে ভেদ করে। এই যে 12 থেকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে গোল আর নিশ্চল জাইগোটটা সচল হলো, এই 24 ঘন্টার ভিতরে আবার দেখা যায় যে ওকিনেট কি করে? ওকিনেটটাই 24 ঘন্টার পরে হচ্ছে অন্তঃপ্রাচীরটা ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে এসে হচ্ছে পৌঁছায়। এই যে এই বহিঃপ্রাচীরটা যে আছে, সেটা ঠিক নিচে এসে পৌঁছালো। এই নিচে এসে পৌঁছাইছে,
পৌঁছানোর পরে হচ্ছে দেখবা যে 40 ঘন্টার মধ্যে, এখানে কত ঘন্টার মধ্যে পৌঁছাইছিল, 24 ঘন্টার মধ্যে। এরপরে 40 ঘন্টার মধ্যে, 40 আওয়ার্স এর মধ্যে দেখা যায় যে এটা সিস্ট আবরণ দ্বারা আবৃত হয়। সিস্ট হচ্ছে এক ধরনের ক্যাপসুলের মতো আবরণ, যেটা এই যে বহিঃপ্রাচীর যেটা আছে এই প্রাচীরের মতোই। এখানে ক্রপের যে প্রাচীর ছিল ঠিক সেভাবেই হচ্ছে এই মশকের যে ইয়েটা থাকে, এই ডিম্বাণুটা থাকে বা নিষিক্ত জাইগোটটা যে থাকে, সেই জাইগোটটা হচ্ছে এরকম প্রাচীর দিয়ে আবৃত হয়ে যাবে। আর প্রাচীর দিয়ে আবৃত হলে এটা ক্ষতিগ্রস্ত হয় না। এটা ক্ষতিগ্রস্ত যেন না হয়, এই জন্যই হচ্ছে প্রাচীর দিয়ে এটাকে আবৃত করে ফেলা হচ্ছে। ওই প্রাচীরটাকেই হচ্ছে আমরা সিস্ট বলি। তো এই সিস্টের মধ্যে হচ্ছে এটা থাকলো। সিস্টের মধ্যে থাকার পরে হচ্ছে দেখা যায় যে এরকম ওসিস্ট একটা মশকের ক্রপের প্রাচীরে কতগুলো দেখা যেতে পারে, 50 থেকে 500টা পর্যন্ত দেখা যেতে পারে। তাহলে কতগুলো দেখা যায়, 50 থেকে 500টা পর্যন্ত ওসিস্ট দেখা যেতে পারে এখানে। আর এই যে ওসিস্ট পরিণত হচ্ছে, যে এই ওসিস্ট পরিণত হতে কতদিন সময় লাগে, 10 থেকে 20 দিনের মতো সময় লাগতে পারে। তাহলে ওসিস্ট পরিণত হতে কতদিন সময় লাগতে পারে, 10 থেকে 20 দিন। এরপর আমরা আসি স্পোরোগনির পার্টে। তো স্পোরোগনির পার্টটা হচ্ছে ক্রপের বাইরে যেটা হয়, বা ক্রপের যে প্রাচীরটা আছে সেই ক্রপের প্রাচীরে দুই স্থানের মাধ্যমে, দুই স্তরের মধ্যে হচ্ছে যে সংলগ্ন অবস্থায় এই ওসিস দশাটা, এই যে দেখো এটা অন্তঃপ্রাচীর, এটা বহিঃপ্রাচীর। তো এখন এই বহিঃপ্রাচীরের সাথে হচ্ছে সংযুক্ত অবস্থায় আছে এটা। এই সংযুক্ত অবস্থায় থাকা যে সময়টা আছে, সেই সময়টার মধ্যে এটা দেখা যায় যে এই জননটা হচ্ছে, সেই জননের পার্টটা হচ্ছে স্পোরোগনি। তো এখন এখানে হচ্ছে এই স্পোরোগনির মধ্যে হচ্ছে এটা স্পোরোজয়েড দশার যে জীবাণু সেটাকে সৃষ্টি করে। তো এখন এই যে স্পোরোজয়েড দশার যে জীবাণুটা, এটাকে সৃষ্টি করে যে লালা গ্রন্থিতে পাঠাচ্ছে। তো এই লালা গ্রন্থিতে যে যে স্পোরোজয়েড যে জীবাণুটা আছে, এই দশাটা তৈরি করে দিচ্ছে, এই কারণে এটার নাম স্পোরোগনি। ওকে, তারপর হচ্ছে আমরা আসি যে এই যে ও সিস্টের যে নিউক্লিয়ার বিভাজনটা হচ্ছে, এই নিউক্লিয়াসের বিভাজন হবে এখানে। প্রথমে দেখো ও সিস্ট যেটা এসেছিল সেটাই একটা মাত্র নিউক্লিয়াস আছে। তো এই একটা নিউক্লিয়াস হচ্ছে প্রথমে মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হবে। প্রথমে কোন পদ্ধতি, এটা কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট বা অনেক ক্রুশাল বলতে পারো। প্রথমে দেখো যে ওসিস যেটা, এটা হচ্ছে মায়োসিস বিভাজন হবে। তাহলে ওসিস্টের মধ্যে কি হবে, মায়োসিস বিভাজন হবে। মায়োসিস বিভাজন হলে ওসিসটা দেখো ডিপ্লয়েড ছিল, মায়োসিস বিভাজন হলে কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে প্রথমে। হ্যাপ্লয়েড হয়ে যাওয়ার পরে বারবার হচ্ছে বিভাজিত হতে থাকবে মাইটোসিস প্রক্রিয়াতে। তাহলে দেখো অনেকগুলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তখন থাকবে। তো প্রথমে দুইটা, এইভাবে হচ্ছে দেখা গেল যে মায়োসিস হলো। তো মায়োসিস হওয়ার পরে হচ্ছে ওখান থেকে অনেকগুলো কি হবে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস চলে আসবে মাইটোসিসের মাধ্যমে। তো এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে গেল। আর ক্রপের যে প্রাচীরটা আছে, ক্রপের প্রাচীরে আমরা এখানে একটা ওসিস দিয়ে হচ্ছে পুরো ফিগারটা ড্র করে দেখাচ্ছি। বাট তুমি এটা মাথায় রাখবা যে প্রাচীরে একই সাথে 50 থেকে 500টার মতো ওসিস থাকতে পারে। তাহলে ক্রপের প্রাচীরে কতগুলো ওসিস থাকতে পারে, এরকম 50 থেকে 500টা ওসিস থাকতে পারে। আর ওসিসের যে মাইটোসিসটা, এই যে প্রথমে মায়োসিস হলো, তারপর হচ্ছে মাইটোসিস হচ্ছে। তো এখন এই যে প্রথমে হচ্ছে দেখবা যে ওসিস আসলো, ওসিস আসার পরে হচ্ছে তারপর হচ্ছে মায়োসিসটা হচ্ছে। তো এটাকে হচ্ছে জাইগোটের পরে হলো মায়োসিস হচ্ছে, তাই না, জাইগোটটা চলে এসেছে, তারপরে গিয়ে হচ্ছে মায়োসিস প্রক্রিয়াটা দেখছি। তো এটাকে কি বলা হয়, পোস্ট জাইগোটিক মায়োসিস। অর্থাৎ জাইগোট আসার পরে, পোস্ট মানে পরে, জাইগোট আসার পরে যে মায়োসিস ওটা পোস্ট জাইগোটিক মায়োসিস। তাহলে পোস্ট জাইগোটিক মায়োসিসটা কার ক্ষেত্রে দেখা যায়, ও সিস্টের ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে, ও সিস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা আসি পরিস্ফুটনরত ওসিস্ট। তাহলে এখন কোন ওসিস্ট দেখা যাবে, পরিস্ফুটনরত ওসিস্ট। তো পরিস্ফুটনটা হবে কিভাবে, দেখা যাবে যে প্রথমে এই যে সিস্টের প্রাচীরটা দিয়ে তো এটা ঘেরা আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে প্রথমে কি হবে, এই যে এখানে দেখো জাস্ট নিউক্লিয়াসটা আছে, আর এখানে দেখো এই যে হলুদ রঙের সাইটোপ্লাজম দেখা যাচ্ছে না, নিউক্লিয়াসকে ঘিরে প্রথমে সাইটোপ্লাজম জমা হবে, এবং তারপরে দেখবা যে চারদিকে কোষঝিল্লি তৈরি হবে। এই যে কালো কালো এই বাউন্ডারি দেখছো যে, এটা কোষঝিল্লি বা হচ্ছে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে। আর প্লাজমা মেমব্রেন তৈরি হওয়ার পরে দেখবা যে অনেকগুলা গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র কোষ তৈরি হচ্ছে। এটা হচ্ছে পরিস্ফুটনরত ওসিস্ট। আর এখানেও কিন্তু ওসিস্টটা হচ্ছে এই যে মায়োসিস বিভাজনে যেহেতু এন সংখ্যক হয়ে গিয়েছিল হ্যাপ্লয়েড, এখানেও হ্যাপ্লয়েডই থাকবে। তারপর হচ্ছে আমরা আসি স্পোরোজয়েড যে তৈরি হচ্ছে সেই পার্টে। তো কোষগুলোর পর আকৃতি বদলে ওসিস্টের আকৃতি আমরা দেখেছিলাম না যখন, সরি, স্পোরোজয়েটের আকৃতি আমরা দেখেছিলাম না, স্পোরোজয়েটের আকৃতিটা কেমন ছিল, যখন এটা এই যে আমাদের লিভারে এসেছিল মাকো আকৃতির ছিল, তাই না। পরে এই যে মাকো আকৃতির যেটা, এই মাকো আকৃতির হয়ে যাবে এখন, এই কোষের আকৃতিগুলো বদলে যাচ্ছে, বদলে গিয়ে পরে কি হলো, মাকুর মতো হচ্ছে স্পোরোজয়েটে পরিণত হলো। আর এরপর স্পোরোজয়েটগুলো হচ্ছে দেখবা যে সিস্টের যে প্রাচীরটা আছে, এই স্পোরোজয়েটগুলো হচ্ছে এখন সংক্রমণ করতে পারে। ঠিক আছে, স্পোর মানে হচ্ছে বীজ, আর ওই যে জয়েট হচ্ছে প্রাণী, তাহলে হচ্ছে যেই বীজটা হচ্ছে সংক্রমণ করতে পারে, সেই বীজটা হচ্ছে বা যেই প্রাণীটা হচ্ছে সংক্রমণ করতে পারছে এরকম, এই দশাটা হচ্ছে স্পোরোজয়েট।
তো এটা এখন সংক্রমণ করতে পারে দেখে সিস্টের প্রাচীরটা ভেঙে ভেদ করে হচ্ছে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে হচ্ছে এই রক্তপূর্ণ জায়গা যেটা আছে মশকের হিমোসিল, সেই হিমোসিলে চলে যাবে, লালা গ্রন্থিতে চলে আসবে। তো এখন দেখা যায় যে এই 10,000-এর মতো হচ্ছে স্পোরোজয়েট থাকে। তো স্পোরোজয়েট গুলো এই যে প্রথমে হিমোসিল আসলো, হিমোসিল থেকে এরপরে কোথায় যাবে, লালা গ্রন্থিতে যাবে। আর একটা ওওসিস্টে কত পর্যন্ত স্পোরোজয়েট থাকতে পারে, অ্যারাউন্ড 10,000-এর মতো বা 10,000-এর মতো। তারপর হচ্ছে একটা মশকির লালা গ্রন্থিতে, ওওসিস্টে কতগুলো থাকে এটা তো দেখলাম, 10,000-এর মতো। লালা গ্রন্থিতে কতগুলো থাকতে পারে, 3,26,000-এর মতো। তাহলে লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকে, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে একটা মশকির লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকতে পারে, 3,26,000 মতো স্পোরোজয়েট থাকতে পারে। আর মশকির লালা গ্রন্থি যেটা আছে সেখানে স্পোরোজয়েট গুলো কত মাস অবস্থান করে, 2 মাসের মতো অবস্থান করে। তাহলে মশকির লালা গ্রন্থিতে স্পোরোজয়েট গুলো কত মাস অবস্থান করে, 2 মাস অবস্থান করে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি মশকের যে দেহ, মশকের দেহের মধ্যে জীবনচক্রের যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আগে যে ছবিটা দেখেছিল ওটা একটু কমপ্লেক্স ছিল, এখানে আরো সহজ করে দেওয়া আছে। যেমন দেখো যে এখানে পুং গ্যামেটোসাইট আসলো, আসার পরে হচ্ছে এই যে তারার মতো হয়ে গেল, 4 থেকে 8টা নিউক্লিয়াস সবগুলো হচ্ছে এই কর্নারে কর্নারে ছড়িয়ে গেল। এরপর এক্সফ্লাজারেশন প্রক্রিয়াতে হচ্ছে শুক্রাণু আসলো, প্রত্যেকটা শুক্রাণু ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে শুক্রাণুটাকে ডিম্বাণুতে যুক্ত হলো। ডিম্বাণু কিভাবে আসলো, স্ত্রী গ্যামেটোসাইট যেটা আছে বা ম্যাক্রোগ্যামেটোসাইট, সেই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে হচ্ছে গ্যামেটোসাইট আসলো। গ্যামেটোসাইটটা এরপর হচ্ছে এই যে নিষেক শঙ্কু তৈরি করলো, সেই নিষেক শঙ্কু বা নিষেক কোণ তৈরি করার পরে ওই নিষেক কোণে গিয়ে হচ্ছে শুক্রাণুটা যুক্ত হলো। তো এই শুক্রাণুটা যুক্ত হয়ে যাওয়ার পরে নিষেক হলো, নিষেক হওয়ার পরে হচ্ছে এখানে জাইগোট উৎপন্ন হলো। জাইগোটটা এরপর হচ্ছে সচল হলো, সচল হওয়ার পরে কি হচ্ছে, উওকিনেট হচ্ছে। ঠিক আছে, উওকিনেটটাকে এখানে উকিনেট লিখেছে, উওকিনেটই হবে। তো এই উওকিনেটটা আসলো, আসার পরে হচ্ছে এই অন্তঃপ্রাচীরের গায়ে লেগে গেল, তারপর অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরে গিয়ে এরপর হচ্ছে এই যে সিস্টের সাথে হচ্ছে মানে সিস্ট ফর্ম করলো। এরপর এই সিস্টার মধ্যে হচ্ছে নিউক্লিয়ার বিভাজন হলো, তারপর নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আর হচ্ছে যেই প্লাজমা মেমব্রেন লেগে গেল। লেগে যাওয়ার পরে হচ্ছে এগুলা আর কি এই গোল্লা গোল্লা হলো। তো গোল্লা গোল্লা হওয়ার পরে এটা স্পোরোজয়েট কিভাবে হবে, স্পোরোজয়েট হবে হচ্ছে দুই প্রান্ত এই যে মাকুর মতো হয়ে যাবে। তো মাকুর মতো হয়ে গেল, স্পোরোজয়েট আসলো, এরপর এটা এই কোথায় যাচ্ছে, এরপর হচ্ছে দেখা যায় যে এটা হিমোসিলে যাচ্ছে, হিমোসিল থেকে তারপর লালা গ্রন্থিতে যাচ্ছে। এই তো অনেক সিম্পল কিন্তু স্টেপগুলো। তো জাস্ট একবার বুঝে গেলেই, ছবিটা যদি তুমি একবার খালি বুঝে যাও কোত্থেকে কই যাচ্ছে, তাইলেই তোমার জন্য আর কোনো ব্যাপার হবে না। আর এখানে কিন্তু এসেছিল যে প্রথমে কি হয়েছে, মায়োসিস হয়েছে, পোস্ট জাইগোটিক মায়োসিস, তারপর হচ্ছে মাইটোসিসের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াস এসেছে। এটা আর কি মাথায় রাখতে হবে। আর এই যে এখন তোমার এই জীবন চক্রে যে যৌনুক্রমটা আছে, যৌনুক্রমটা বলতে হচ্ছে বোঝায় যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশায় যে পর্যায়ক্রমিক আবর্তন, মানে একবার হচ্ছে হ্যাপ্লয়েড দশা যাচ্ছে, তারপর ডিপ্লয়েড দশা এসে আবার হ্যাপ্লয়েড দশাতে যাচ্ছে। তো এই যে পর্যায়ক্রমিক আবর্তন যেটা, এটাকেই হচ্ছে যৌনক্রম বলা হয়। তো এখন মশকের দেহে প্রথমে আমরা হ্যাপ্লয়েড দশা নিয়ে চিন্তা করি। হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে শুরু হয় যে মশকের দেহে দেখবা যে স্পোরোগনির ফলে সৃষ্টি হচ্ছে কি, ওই যে স্পোরোজয়েড দশা, একদম লাস্টে আমরা যেটা দেখলাম যেটা লালা গ্রন্থিতে যাচ্ছে। তো এই স্পোরোজয়েড দশাটার মধ্যে যেটা আসে, স্পোরোজয়েড গুলো যে আসে, সেই স্পোরোজয়েড গুলো হচ্ছে দেখা যায় যে মশকির লালা গ্রন্থিতে থাকে। তো স্পোরোজয়েড বাহী যে মশকি, সেটা মানুষকে দংশন করার সময় বা মানুষকে কামড় দেওয়ার সময় হচ্ছে কি করে, ওই লালাটাকে হচ্ছে নিঃসৃত করে। তো অ্যাকচুয়ালি তো কামড় দিচ্ছে না, রক্ত শুষে নিচ্ছে। তো রক্ত শুষে নেওয়ার সময় হচ্ছে লালাটা হচ্ছে কি করে, আমাদের এই যে হাতের এখানে লালাটা হচ্ছে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে হচ্ছে দেখা যায় যে হাতটা কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। তো অবশ হয়ে যাওয়া মানে কি, ওই জায়গাটা খালি অবশ হয়ে যাচ্ছে, ওই ছোট জায়গাটা যেখানে মশকি তার ওই রক্তটা চুষে নিচ্ছে যে জায়গা থেকে। তো ওই জায়গাতে লালাটা লেগে গেল, লালার সাথে হচ্ছে তখন ওই স্পোরোজয়েডটা আমাদের শরীরে চলে আসে। তখন এই লালাটা হচ্ছে আবার কি হিসেবে কাজ করে, অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি এটা জায়গাটাকে অবসার পিচ্ছিল করে দেয়। অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করার কারণে রক্ত জমাট বাঁধে না ওখানে, অর্থাৎ ওই জায়গায় সে সুর ঢুকিয়ে যতক্ষণ ইচ্ছা রক্ত নিতে পারবে। ঠিক আছে, রক্তটা জমাট বেঁধে যাবে না। তো এখন এভাবে করে হচ্ছে জায়গাটা আবার অবসার পিচ্ছিল করে দিচ্ছে। আর এই লালার সাথে হচ্ছে আমাদের দেহে জীবাণুটা প্রবেশ করছে, যেটা বললাম। তো হেবে স্পোরোজয়েড গেল, স্পোরোজয়েড যাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে এই যে স্পোরোজয়েডটা আসলো, স্পোরোজয়েড আসার পরে হচ্ছে ওখান থেকে ক্রিপ্টোমেরোজয়েড আসবে। তো এই যে ক্রিপ্টোমেরোজয়েড আসতেছে, যে এই ক্রিপ্টোমেরোজয়েড থেকে পর্যায়ক্রমিকভাবে মেরোজয়েড, এভাবে ঘুরে ঘুরে হচ্ছে দেখা যায় যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড আর ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড আসতেছে। তো এই যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা আসলো, সেই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড হচ্ছে দেখবা যে এই যে স্পোরোজয়েডটা তো মানে আক্রমণ করলো, আক্রমণ করার পরে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড যেটা আসবে সেটাও হ্যাপ্লয়েড হবে, তারপর মেরোজয়েড যেটা আসবে সেটাও হ্যাপ্লয়েড হবে। মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড যেটা আসবে সেটাও কি হ্যাপ্লয়েড হবে। আর এই যে মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড যেটা আসতেছে, এটা হচ্ছে দেখবা যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে,
সেই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডটা হচ্ছে লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করে। এই যে স্পোরোজয়েডটা এসেছিল হচ্ছে যকৃতে, যকৃৎ থেকে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড বের হয়েছে। তো ক্রিপ্টোমেরোজয়েড বের হওয়ার পরে হচ্ছে তারপর দেখা যায় যে মেরোজয়েড ফর্ম করেছে। তারপর ওখান থেকে হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা ছিল সেটা এসে হচ্ছে আর কি এটাকে আক্রান্ত করেছে। আর এই যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যাকে আক্রান্ত করলো, আক্রান্ত করার পরে কি হচ্ছে, এটা লোহিত রক্তকণিকার কাছে গেল, লোহিত রক্তকণিকাকে হচ্ছে ধ্বংস করে দিল। আর ওখান থেকে হচ্ছে আবার দেখবা যে মাইক্রোগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইট আসে। মাইক্রোগ্যামিটোসাইটটা হচ্ছে পরে, মানে এই দুটাই হচ্ছে পরে আবার পরবর্তীতে কোনো মশা আসলে সেই মশার দেহে চলে যায় এবং সেই মশাটাকে আবার আক্রান্ত করে ফেলে, এবং ওই মশার মধ্যে হচ্ছে গিয়ে যৌন জননটা সম্পন্ন হয়। মাইক্রোগ্যামিটোসাইট থেকে হচ্ছে কি আসে, মাইক্রোগ্যামিটোসাইট থেকে হচ্ছে দেখা যায় যে ওই পুং গ্যামিটটা আসে, আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে স্ত্রী গ্যামিটটা আসে। তো এই দুইটা আবার হচ্ছে দেখা যায় এই দুটাও হ্যাপ্লয়েড থাকে। কিন্তু এই দুটা মিলে যে জাইগোট হয়, পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট মিলে, বা মাইক্রোগ্যামিট আর হচ্ছে ম্যাক্রোগ্যামিট মিলে, ওইটা হচ্ছে জাইগোট হয়। জাইগোটটা এই যে প্রথম আমরা একটা ডিপ্লয়েড দশা পেলাম, এই ডিপ্লয়েড দশা থেকে জাইগোটটা পরে সচল হয়, যখন সচল হয়ে এটা ক্রপের ওই অন্তঃপ্রাচীরের দিকে যায় তখন ওটাকে উওকিনেট বলা হয়। উওকিনেটটা পরে বহিঃপ্রাচীরে গিয়ে হচ্ছে উওসিস্ট ফর্ম করে। ওই উওসিস্ট পর্যন্ত হচ্ছে এটা ডিপ্লয়েড থাকে। তারপর আবার হচ্ছে দেখা যায় যে এটার এই পোস্ট জাইগোটিক মায়োসিস হয়, পোস্ট জাইগোটিক মায়োসিস। তখন ওই যে মায়োসিস হওয়ার পরে এটা স্পোরোজয়েড ফর্ম করে, স্পোরোজয়েড থেকে আবার ক্রিপ্টোজয়েড, ট্রফোজয়েড, এভাবে করে হচ্ছে সাইজোন্ট, মেরোজয়েড, এভাবে করে হচ্ছে ক্রমান্বয়ে যে সাইকেলটা আমরা দেখেছিলাম আগে, ওই সাইকেলটা ফলো করবা। স্পোরোজয়েডের কি পরে কি আসে, ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েড থেকে হচ্ছে এই যে ক্রিপ্টোমেরোজ, ওই ক্রিপ্টোজয়েডের পর থেকে হচ্ছে দেখা যায় যে এই কি বলে এটাকে, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই সমস্ত ধাপগুলোর কথা হচ্ছে লিখে দিবা। তো এখন তুমি যদি জাস্ট হচ্ছে এই ক্রিপ্টোজয়েড লিখে ডাইরেক্ট ট্রফোজয়েডও লেখো, এই যে জাস্ট এভাবে সিম্পলি দেখাও, তাও সমস্যা নাই। আবার তুমি যদি পুরো প্রি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি আর ওই সরি প্রি হেপাটিক সাইজোগনি আর হচ্ছে কি বলে প্রি এরিথ্রো হেপাটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রো হেপাটিক সাইজোগনি, এই দুটাই যদি দেখাও একসাথে সবগুলো ধাপ লিখে লিখে, তাও হবে। আবার যদি তুমি সিম্পলি শর্টকাটে দেখে হচ্ছে পুরোটা ব্যাখ্যা করে দাও, তাও হবে। জাস্ট হচ্ছে মাথায় রাখবা যে আমরা যে ব্যাখ্যাটুকু আগে পড়ে এসেছি সবটুকুই হচ্ছে এখানে দিয়ে দেওয়াটা ভালো, যেহেতু ঘ নাম্বারে আসতেছে। আর ইউজুয়ালি তোমাদের পরীক্ষা যেহেতু আর কি 30 মিনিটের উপরে টাইম পাও এক একটা সিকিউতে, এই জন্য ঘ নাম্বার একটু বেশি বাড়িয়ে লিখতে পারলেই ভালো। জাস্ট মাথায় রাখতে হবে এই সাইকেলটার মধ্যে কোনটা ডিপ্লয়েড দশা কোনটা হ্যাপ্লয়েড দশা, এটা এই যেভাবে ডটেড লাইন দিয়ে আলাদা করে দেখিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আবার সেম ভাবে হচ্ছে তোমার লালাগ্রন্থি, মানে এই যে স্পোরোজয়েডটা হচ্ছে চলে আসবে মানুষের দেহের মধ্যে। ঠিক আছে, ওই লালাগ্রন্থি থেকে আবার মানুষের দেহে আসবে। তারপর ওখান থেকে আবার ক্রিপ্টোজয়েড, ট্রফোজয়েড, এই সমস্ত ধাপগুলো লিখতে হবে। ওকে, তো জনক্রমের তাৎপর্যটা কি, জনক্রমের কারণেই কিন্তু মশা এতদিন ধরে টিকে আছে, তার মানে এটা জীবনের প্রজাতির যে ধারাটা সেটাকে অক্ষুণ্ণ রাখছে। তারপর ওই যে মশার জীবনী, মানে হচ্ছে মশা তো বেঁচে আছে এটার কারণেই, তাই জীবাণুর জীবনী জীবনী শক্তিকে ফিরিয়ে আনে। তারপর জীবাণুটা ছড়িয়ে যেতে, মানে মশা থেকে মানুষে, মানুষ থেকে আবার মশা, এভাবে যে ছড়িয়ে যাচ্ছে এই বিস্তৃতিতে সাহায্য করছে। তারপর জীবন চক্র সম্পন্ন করে, যেমন যৌন পার্টটা হচ্ছে মশাতে হয়, অযৌন পার্টটা মানুষে হয়, তো এভাবে জীবন চক্রটা সম্পূর্ণ করছে। তারপর প্রজাতিতে বৈচিত্র্য আনে, ফলে প্রকরণ সৃষ্টি হয়। তো এটার কারণে কিন্তু ওই যে মায়োসিস যে ধাপটা দেখতে পাচ্ছি এটার কারণে কিন্তু বৈচিত্র্যটা আসে মেইনলি। তারপর হচ্ছে এই যে যৌন আর অযৌন চক্রের মধ্যে পার্থক্য। তো এখন যৌন জননটা হচ্ছে কোথায় হয়, মশকের মধ্যে হয়, ক্রপের মধ্যে হয়, আর ক্রপের বাইরে ওই যে হিমোসিলের ওখানে হয়। তারপর অযৌন চক্র বা সাইজোগনি যেটা আছে সেটা হচ্ছে মানুষের যকৃৎ আর লোহিত রক্তকণিকায় হয়। আর এই যে যকৃৎ আর লোহিত রক্তকণিকায় হচ্ছে এর মধ্যে ধাপগুলো কি কি, মেরোজয়েড, ট্রফোজয়েড, সাইজোন, সিগনেট রিং, রোজেট, এগুলো হচ্ছে এই মাঝখানে যে অংশগুলো আছে। তারপর হচ্ছে দেখা যায় যে যৌনচক্রের ক্ষেত্রে গ্যামিট, জাইগোট, ওকিনেট, ওসিস, স্পোরোজয়েট, এগুলো দেখা যায়। তো এরপর হচ্ছে সর্বশেষ ধাপ, যেটা সর্বশেষ ধাপটা হচ্ছে অযৌন চক্রের ক্ষেত্রে গ্যামিটোসাইট, অর্থাৎ ওই যে নিষেক হচ্ছে যে পার্টটাতে, ওই পার্টটা হচ্ছে সর্বশেষ ধাপ। আর যৌন চক্রের ক্ষেত্রে সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েট। ঠিক আছে, তো এখন এই যে নিষেক হয়েছে যে, ওই নিষেকটা কার ক্ষেত্রে হয়েছে, নিষেকটা হচ্ছে গ্যামিটোকণিতে হয়েছিল। তো গ্যামিটোকণিতে, এখন গ্যামিটোকণিতে আসার জন্য কাকে লেগেছিল, আসার জন্য হচ্ছে ওই গ্যামিটোসাইটগুলো লেগেছিল, অর্থাৎ মাইক্রো, যে আমাদের এখানে যেটা ছিল আর কি, যে দুটো, এই যে এখানে স্পোরোজয়েড দশার কথা বলেছি, কিন্তু এই যে স্পোরোজয়েডটা যে এসেছে, আসার পরে এই যে মাইক্রোগ্যামিটের কথা বলতেছি, এই যে ম্যাক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট। তো ম্যাক্রোটা কি ছিল আর মাইক্রোটা কি ছিল,
ম্যাক্রো ছিল হচ্ছে ওই পুংজনন কোষ, আর সরি স্ত্রী জনন কোষ, আর মাইক্রোটা ছিল হচ্ছে পুংজনন কোষ। ঠিক আছে, তো ওই দুইটা জনন কোষের কথাই হচ্ছে এখানে বলছে। তাহলে যে গ্যামিটোসাইট, গ্যামিটোসাইটের মধ্যে হচ্ছে দুটা পার্ট ছিল, একটা মাইক্রো গ্যামিটোসাইট, একটা ম্যাক্রো গ্যামিটোসাইট। তো মাইক্রো থেকে এই যে শুক্রাণু হতো, আর ম্যাক্রো থেকে ডিম্বাণু হতো। তো এই যে কোথ থেকে আসতো এটা, এটা তো এরিথ্রোসাইটিক সাইজোগনি লাস্টের ধাপ ছিল, তার মানে অযৌন চক্রের লাস্টের ধাপ ছিল এটা গ্যামিটোসাইট। তারপর স্পোরোজয়েট হচ্ছে ওই যে মশকির লালা গ্রন্থিতে যাচ্ছে, যৌন চক্রের লাস্ট ধাপ ছিল। হিমোজয়েন অযৌন চক্রে সৃষ্টি হয়, যৌন চক্রে সৃষ্টি হয় না। পোষক দেহে প্রতিক্রিয়া, অযৌন চক্রে ওই যে এই পাইরোজেন ক্ষরিত হয় দেখে দেখা যায় যে নির্দিষ্ট একটা সময় পর পর কাঁপুনি সহ জ্বর আসে, অন্যান্য উপসর্গ দেখা যায়। বা যৌন চক্রে হচ্ছে এরকম কোনো সমস্যা দেখা যায় না। আর চক্রের পুনরাবৃত্তি কিন্তু অযৌন চক্রের ক্ষেত্রে ঘটে, বা যৌন চক্রের ক্ষেত্রে হচ্ছে তেমন ঘটতে দেখা যায় না। কারণ একটা মশা তোমার শরীরের মধ্যে যে লালাটা দিয়ে দিল, ওই মানে লালার সাথে যে জীবাণুটা দিয়ে দিল স্পোরোজয়েট, ওটা কিন্তু আবার ওই মশার মধ্যে ব্যাক করবে না। সো এই যৌন চক্রটা হচ্ছে সম্পূর্ণ হয়ে আবার হচ্ছে ব্যাক মানে সার্কেল করবে না। বাট তুমি যখন হচ্ছে দেখবা যে একটা অযৌন চক্র বা সাইজোগনি ঘটছে, তো সাইজোগনির পরে হচ্ছে আমরা দেখতাম যে একটা পার্ট হচ্ছে আসতো, মানে দুই ধরনের কোষ আসতো। একটা হচ্ছে দুই ধরনের স্পোরোজয়েট আসতো। তো একটা হচ্ছে দেখা যেত যে আবার এসে তোমার যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বলছে, আবার যকৃৎটা যে আছে, সেই যকৃতে হচ্ছে ধ্বংস করতো, লোহিত রক্তকণিকা ধ্বংস করতো। আর আরেকটা ধাপ আসতো যেটা হচ্ছে দেখা যেত আবার মশার লালা গ্রন্থিতে ফিরে যেত। ঠিক আছে, তো এখন যেটা লালা গ্রন্থিতে ফিরে যেত না, ওটা তো আবার সাইকেলটা কন্টিনিউ করতেছে, আবার যকৃৎকে ধ্বংস করছে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করছে। তো ও কিন্তু সাইকেলটা কন্টিনিউ করতেছে। তার মানে কিন্তু এটা একটা সাইকেলের মধ্যে বা চক্রের পুনরাবৃত্তিটা ঘটতে পারে। তারপর হচ্ছে অযৌন চক্রের ক্ষেত্রে গ্যামিট সৃষ্টি হয় না, বাট যৌন চক্রের ক্ষেত্রে কিন্তু গ্যামিটটা সৃষ্টি হয়। আর জাইগোট হচ্ছে অযৌন চক্রে উৎপন্ন হয় না, যেহেতু গ্যামিট সৃষ্টি হয় না তাই জাইগোট আসবে না। বাট যৌন চক্রে হচ্ছে গ্যামিট উৎপন্ন হয়। তো এগুলো আমাদের বেসিক পার্থক্যগুলো ছিল। তারপর হচ্ছে আসি ম্যালেরিয়া যে সংক্রমণ। এখন আমরা জানি যে প্রায় 200 প্রজাতির মতো অ্যানোফিলিস মশকি থাকে, কিন্তু তার মধ্যে 6টা প্রজাতি হচ্ছে ম্যালেরিয়া রোগের ব্যাপকভাবে বিস্তার ঘটায়। তো এর মধ্যে হচ্ছে আমরা 4টা পড়েছিলাম, যে 4টা আমাদের মেইনলি লাগে। আর তারপর হচ্ছে দেখো যে প্লাজমোডিয়াম ভাইভেক্স থেকে সৃষ্ট যে গ্যামেটোসাইট, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স থেকে আসতেছে। ভাইভেক্স থেকে যেটা আসে সেটা হচ্ছে মানুষের রক্তে অলমোস্ট 7 ডেজের মতো বাঁচে, 7 দিনের মতো বেঁচে থাকে। তাহলে মানুষের দেহে এই গ্যামেটোসাইটটা হচ্ছে যেটা সৃষ্টি হচ্ছে, এটা মানুষের রক্তে কতদিন বাঁচে? 7 দিনের মতো বাঁচে। বাট ফ্যালসিপেরাম থেকে যে গ্যামেটোসাইটগুলো আসে, এগুলো কিন্তু ফ্যালসিপেরাম আমরা বলেছিলাম সবচেয়ে মারাত্মক। সবচেয়ে মারাত্মক দেখে এটা বেশি দিন বাঁচে, 30 থেকে 60 দিন। ইভেন 120 ডেজ, 60 দিনের প্রায় ডাবলও বাঁচতে পারে, 120 দিনের মতো বাঁচতে পারে। তো প্রত্যেকবার দংশন করা হয় যখন, তখন প্লাজমোডিয়াম ভাইভেক্স থেকে হচ্ছে অন্তত 6টা, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম থেকে অন্তত 12টা। তাহলে ফ্যালসিপেরাম দেখছো প্রায় দ্বিগুণ, এতগুলো গ্যামেটোসাইট হচ্ছে মশকির দেহে প্রবেশ করে প্রত্যেকবার দংশনে। এই মশকির দেহে হচ্ছে দেখা যায় যে আমাদের দেহ থেকে কি যায়, আমাদের দেহ থেকে ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনির পরে যে পার্টটা থাকে গ্যামেটোসাইট, সেই গ্যামেটোসাইটটা হচ্ছে আর কি প্রবেশ করে মশার দেহে। তারপর ওটা যৌন জনন করে। তো এই যে গ্যামেটোসাইট হচ্ছে তখন 6টা করে প্রবেশ করে মানুষকে, ওই যদি প্লাজমোডিয়াম ভাইভেক্স কামড়ায়, আর যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কামড়ায় তখন 12টা করে প্রবেশ করে। আর বাংলাদেশের যে ম্যালেরিয়া জীবাণু, এটা অনেক বিপজ্জনক একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্লোরোকুইন, যেটা হচ্ছে ম্যালেরিয়ার যে প্রতিকার, এই প্রতিকার হিসেবে যে ওষুধটা ইউজ করা হয়, সেই ক্লোরোকুইনের প্রতিরোধী হয়ে উঠছে। অর্থাৎ যে মশকিগুলো আগে দেখা যেত ক্লোরোকুইনের দিলেই হচ্ছে কাজ হয়ে যেত, এখন বর্তমানে দেখা যাচ্ছে ক্লোরোকুইন দিয়েও এটাকে প্রতিরোধ করা যাচ্ছে না। তারপর প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জীবাণু আর্টিমিসিনিন, ঠিক আছে, আর্টিমিসিনিন প্রতিরোধী হয়ে উঠছে। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জীবাণু আর্টিমিসিনিন প্রতিরোধী হয়ে উঠছে। আর বাংলাদেশের যে ম্যালেরিয়া জীবাণু, সেটা হচ্ছে ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে উঠছে। তাহলে ক্লোরোকুইন প্রতিরোধী হচ্ছে কোথায়? বাংলাদেশে। আর আর্টিমিসিনিন প্রতিরোধী হচ্ছে কোথায়? এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের যে জীবাণু সেটা। তারপর আমরা আসি রোগ নির্ণয়ের জন্য। প্রথমে আমরা বলেছিলাম যে সাপনার্স দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্ত করা যায়। আরেকটা মাথায় রাখবো আমরা এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফি। ইমিউনোক্রোমাটোগ্রাফিক দিয়ে হচ্ছে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা যায়। তাহলে দুটো, একটা হচ্ছে সাপনার্স দানার উপস্থিতি দেখে আরবিসিতে, আর একটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফি। এই ইমিউনোক্রোমাটোগ্রাফিক দিয়ে হচ্ছে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা যায়। কি কি ক্রোমাটোগ্রাফি? ইমিউনোক্রোমাটোগ্রাফি। ইমিউনোক্রোমাটোগ্রাফিক দিয়ে হচ্ছে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা যায়। আর ম্যালেরিয়া রোগের প্রতিকার হিসেবে আমরা এই কুইনাইন গাছ ছিল যে এই সিনকোনা গাছ, এই কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া মেইন ওষুধ, তো কুইনাইনের জন্য যে গাছটা থেকে নেওয়া হতো ওটা হচ্ছে সিনকোনা গাছ। সিনকোনা গাছের পাতা থেকে হচ্ছে এই কুইনাইন ম্যালেরিয়ার যে মূল ওষুধ, এটা প্রস্তুত করা হতো। তো কুইনাইনটা প্রস্তুত করা হতো কোনটা থেকে? সিনকোনা অফিসিনালিস এই উদ্ভিদ থেকে প্রস্তুত করা হতো। তারপর হচ্ছে ম্যালেরিয়া রোগের যে টিকা, এই টিকাটাকে হচ্ছে মস্কুইরিক্স বলা হয়।
প্রথম যে টিকাটা এসেছিল, একদম প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা, এটা মাঝে মধ্যেই প্রশ্নে আসে যে প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা ছিল। এটার উত্তর কি হবে? মস্কুইরিক্স বা হচ্ছে আরটিএসএস। তাইলে প্রথম যে টিকাটা ছিল, প্রথম টিকাটা ছিল হচ্ছে মস্কুইরিক্স বা আরটিএসএস। মস্কুইরিক্স বা আরটিএসএস, তাহলে প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা ছিল? মস্কুইরিক্স বা আরটিএসএস। আর এই যে যুগান্তকারী আবিষ্কার, এটাই নেতৃত্ব দিয়েছিল হচ্ছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন আর হচ্ছে প্যাথ ম্যালেরিয়া, এই দুইটা প্রতিষ্ঠান। তাহলে কোন দুইটা প্রতিষ্ঠান? একটা হচ্ছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন, তাহলে হচ্ছে স্মিথ নামটা এখান থেকে মনে রাখবে, একটা নামে হচ্ছে স্মিথ আছে। তো গ্ল্যাক্সো স্মিথ, তো এখান থেকে গ্লেন ম্যাক্সওয়েল আর হচ্ছে স্টিভেন স্মিথ, এই দুইটা নাম মনে রাখতে পারো। তো গ্ল্যাক্সো স্মিথ, ওইখান থেকে হচ্ছে এটা মাথায় চলে আসবে। তারপর হচ্ছে প্যাথ ম্যালেরিয়া, এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে আবিষ্কারে নেতৃত্ব দিয়েছে। আর ডোজ হচ্ছে ইউজুয়ালি 4টা। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম জীবাণু যেটা, এটা হচ্ছে দেখা যায় যে এই জীবাণুটা যে আছে ডোজ 4টা, সেটাই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম জীবাণুর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। এই জন্য হচ্ছে ম্যালেরিয়ার যে ইয়েটা আছে, থ্রেটটা, এটা অনেকাংশেই দেখা গিয়েছে যে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাট স্টিল নট দ্যাট মাচ, এটার আসলে বলতে গেলে এখনো অনেকখানি আর কি আমাদের আগানো বাকি। আহ, খালি ম্যালেরিয়া না তো, ডেঙ্গু থেকে শুরু করে আরো অনেক ধরনের সমস্যা আছে এখনো পৃথিবীতে, যেটা আসলে মানুষের পক্ষে এখনো ওভারকাম করা সম্ভব হয়নি, বাট করতে হবে। এটার জন্য আমরা অ্যাকচুয়ালি পড়াশোনাটা করতেছি, যাতে ভবিষ্যতে আমরা কেউ যদি এই সেক্টরে যাই, যেন আমাদের এই জ্ঞানটুকু কাজে লাগে। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে শুরু করে দিই। আমাদের লাস্টের পার্টে আমরা চলে এসেছি এমসিকিউ সলভে। সাইজোগনি যেটা আছে, সাইজোগনি অর্থাৎ অযৌন জনন, অযৌন জননে উৎপন্ন শেষ পদার্থটির নাম কি? বা একদম লাস্টের পার্টে কি উৎপন্ন হয়? একদম লাস্টের পার্টে হচ্ছে ওই যে ক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরোজয়েট যেটা ছিল। তো এই যে মেরোজয়েটটা হচ্ছে উৎপন্ন হয়। তারপর হলো ট্রফোজয়েট, কিন্তু একদম ফার্স্টের পার্ট ছিল আরবিসির তে যে হতো এরিথ্রোসাইটিক সাইজোগনি, সেটার ফার্স্টের পার্ট ট্রফোজয়েট ছিল। ক্রিপ্টোজয়েট সেকেন্ড পার্ট ছিল স্পোরোজয়েট, মশকির লালা গ্রন্থি থেকে আসতো। তো আমরা সবগুলো অপশন একবার চেক করে নিলাম। তারপর ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের কোন পর্যায়ে রোজের দশা দেখা যায়? রোজের দশা ওই যে 4টা এই দিক দিয়ে হচ্ছে আর কি, নিউক্লিয়াসগুলো কি হয়, সাইডে চলে যায়। তো এখন এই যে এই সাইডে চলে আসে, আর এভাবে করে হচ্ছে অনেকটা ফুলের যে ইয়েটা আছে, পাপড়ি, অনেকগুলা পাপড়ির মতো হচ্ছে দেখায়। দুই স্তরে পাপড়ি সাজানো থাকে যে গোলাপে, ওরকম দেখায়, এই জন্য রোজেট বলা হয়। কোথায় দেখা যায় এটা? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখা যায়। ক্রপের প্রাচীরে সম্ভাব্য ওওসিস্টের সংখ্যা 50 থেকে 500, 50 থেকে 500। ম্যালেরিয়া জীবাণু কোন ধরনের অণুজীব? এটাকে প্রোটোজোয়া বলা হয়। তো এটা হচ্ছে আমরা দেখবো যে এটা অনুন্নত আর কি, এক ধরনের জীবাণুর মতো। এই জীবাণুগুলোকে হচ্ছে ঠিক প্রাণীদের একদম প্রাথমিক স্টেজে বলা হয়। প্রাথমিক স্টেজটা বোঝানোর জন্য প্রোটো বা শুরু বা আদিম ইউজ করা হচ্ছে। আর জো হচ্ছে প্রাণী, আদিম প্রাণী বা একদম শুরুর প্রাণী, এরকম বোঝানোর জন্য প্রোটোজোয়া। তারপর প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তিকাল কতদিন? ভাইভেক্সের ক্ষেত্রে ওই যে ভাই ভাই বলছিলাম, মনে আছে? ভাই ভাই, দুই দুই, তাহলে 12 থেকে 20 দিন। তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর অযৌন চক্রের বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে কি বলা হয়? তো এই অযৌন চক্রের বহু নিউক্লিয়াস যুক্ত দশা আমরা ওইটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপর হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, দুটার কেসে হচ্ছে দেখবো। আর তারপর হচ্ছে ইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে ওটার ক্ষেত্রেও দেখি ওই সাইজন দশাটা হচ্ছে বারবার আসতে থাকে। তো এটাকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস যুক্ত দশাটাকে সাইজন্ট বলা হয়। সাইজন্ট কেন? কারণ সাইজো মানে হচ্ছে অনেকগুলো খণ্ড খণ্ড, আর ওই যে অন্ট মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে ওই যে প্রাণীটা আছে, তো এই প্রাণীটার মধ্যে হচ্ছে অনেকগুলো খণ্ড খণ্ড করা হচ্ছে, এই জন্য হচ্ছে একে সাইজন্ট বলা হয়। তারপর মানুষ সর্বপ্রথম ম্যালেরিয়া জীবাণুর কোন দশা দ্বারা আক্রান্ত হয়? ওই যে লালার মাধ্যমে আসে যেটা স্পোরোজয়েট, তো এই স্পোরোজয়েট দ্বারা হচ্ছে আক্রান্ত হয়। ওকে, তারপর হচ্ছে আর এরপরে কি আসে? এরপর হচ্ছে আসে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটা ব্যবহার করেন? তো এখানে হচ্ছে ম্যালেরিয়া শব্দটা প্রথম ইউজ করেছে কে? এখন ম্যালেরিয়া শব্দ কি ইউজ করেছে, ম্যালেরিয়া প্রথম কে আবিষ্কার করেছে, এই পার্টগুলো ভালো মতো মাথায় রাখতে হবে। শব্দটা প্রথম ইউজ করেছিল কে? টর্টি, এটা কিন্তু আমরা একদম প্রথম ক্লাসেই পড়েছিলাম। তারপর সাফনার্স দানাটা কখন সৃষ্টি হয় বা সাফনার্স কণা কখন সৃষ্টি হয়? সাফনার্স কণাটা হচ্ছে দেখা যায় যে অ্যামিবয়েড ট্রফোজয়েড যখন অ্যামিবার মতো ছড়িয়ে যায়, তখন চারপাশে দেখবা দানা 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 দেখা যায় অনেকগুলো, ওটাকে অ্যামিবয়েড ট্রফোজয়েড দশার মধ্যে দেখা যায়, এটা সাফনার্স দানা নামে পরিচিত। তারপর কোন দশাটা হেপাটিক সাইজোগনিতে বিদ্যমান? হেপাটিক সাইজোগনি অর্থাৎ হচ্ছে যকৃতের মধ্যে হচ্ছে, যকৃতের মধ্যে ওসিস থাকবে না অবভিয়াসলি। ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড কি থাকবে? হ্যাঁ, ক্রিপ্টোজয়েডটাই থাকবে। তারপর হচ্ছে, আচ্ছা এটা তো সিগনেট রিং, সিগনেট রিং যেটা ওটা হচ্ছে এই ট্রফোজয়েটের পরে দেখা যেত। ট্রফোজয়েটের পরে সিগনেট রিং দেখা যেত, এটা কোথায়? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ওকে, তারপর হচ্ছে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রে যে দশায় লোহিত রক্তকণিকার ভেতর খাদ্য গ্রহণ করে স্ফীত ও গোলাকার হয়, ওই যে খাবার নিচ্ছে, খাবার নিয়ে পুষ্টি সমৃদ্ধ হচ্ছে, পুষ্টি সমৃদ্ধ মানে কি? ট্রফো। তো এখান থেকে কি আসে? ট্রফোজয়েট। তারপরে হচ্ছে আমরা যাই
কে প্রমাণ করেন যে কেবলমাত্র অ্যানোফিলিস গণভুক্ত মশকের ম্যালেরিয়ার পরজীবী বহন করে? সবাই তো আনকারা মেসি দেখাইতো, বাট এটা মেসি না। এই পরজীবী যে একটা বহন করছে বা পরজীবী যেটা ক্যারিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোফিলিস গণভুক্ত মশকই। ওই কোন পরজীবী ক্যারিয়ার এটা দেখিয়েছিল কে? রোনাল্ড রস। তাহলে রোনাল্ড রস তো এখন এখানে এই যে ক্যারিয়ারটাকে বা বহন করতেছে কে, ওটা কি হবে? রোনাল্ড রস। তো এখন এই যে কে বহন করে এটাকে দেখাইছে, এটা হচ্ছে বস দেখাইছে, বসকে রোনালদো। তাহলে রোনালদো বস, তাহলে রোনালদো বসই তো রিয়াল মাদ্রিদকে ক্যারি করছিল এতদিন, তাই না? তো আসলে আমি এটা ভুলই বললাম, বলতে গেলে রিয়াল মাদ্রিদকে তো আর একা কেউ ক্যারি করে না, সবাই নিয়ে যায়। তো যাই হোক, বাট মনে রাখার স্বার্থে আর একটু ভুলভাল বলতেছি। তো মনে রাখার জন্য এভাবে মাথায় একবার রোনালদো হচ্ছে অনেকদিন ক্যারি করছে। তাহলে হচ্ছে ক্যারিয়ার হিসেবে কে দেখছে এটাকে, যে কোন পরজীবী বহন করে বা কে ক্যারিয়ার? অ্যানোফিলিস ক্যারিয়ার। এই অ্যানোফিলিস যে ক্যারিয়ার এটাকে দেখাইছে রোনাল্ড রস। তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর একটা স্ত্রী গ্যামেটোসাইট থেকে কয়টা ডিম্বাণু তৈরি হয়? একটা স্ত্রী গ্যামেটোসাইট থেকে একটাই ডিম্বাণু তৈরি হবে, সাথে একটা পোলার বডি তৈরি হয় যেটা পরবর্তীতে কি হয়? নষ্ট হয়ে যায়। তারপর ম্যালেরিয়া পরজীবী যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, এদের মিলন হয় কোথায়? এদের মিলন হয় হচ্ছে ক্রপের ভিতরে। তাহলে ক্রপের ভিতরে নিষেক হচ্ছে, নিষেক হয়ে জাইগোট আসে, জাইগোটটা সচল হয়, সচল হওয়ার পরে উওকিনের দশায় হচ্ছে এটা ক্রপের বহিঃপ্রাচীরে যায়। তারপর বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা? ওই যে মস্কুইরিক্স। এই মস্কুইরিক্সটা আসছে, ওই মস্কুইরিক্সটাকে হচ্ছে আমরা আবার আরটিএসএসও বলছিলাম। ঠিক আছে, এই যে এখানে দেখো, মস্কুইরিক্স বা আরটিএসএস নামে পরিচিত। তারপর হচ্ছে আমরা আসি, নিম্নে উল্লেখিত কোন সাইজোগনিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়? লক্ষণটা প্রকাশ পায় যখন হচ্ছে ওই যে পাইরোজেন ক্ষরণ হয়। তো পাইরোজেনটা ক্ষরণ হয় কোথায়? এক্সোএরিথ্রোসাইটিকে গিয়ে, ওখানে হচ্ছে লাস্টের দিকে গিয়ে হচ্ছে পাইরোজেন ক্ষরণ হওয়া শুরু হয় যখন এই আরবিসি ভেঙে হচ্ছে মানে লোহিত রক্তকণিকা ভেঙে, তখন হচ্ছে দেখা যায় যে ইয়েগুলো বাইরে আসতেছে, ম্যাক্রোগ্যামেটোসাইট আর হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাইরে আসতেছিল। বাইরে আসার পরে হচ্ছে তখন ওটাকে শ্বেত রক্তকণিকা চিহ্নিত করতে পারে এবং তারপর ওটাকে ধ্বংস করা শুরু করে। ধ্বংস করার জন্য তখন হচ্ছে পাইরোজেন খরিত হয়। আর এই যে পাইরোজেন খরিত হচ্ছে, এই পাইরোজেন খরিত হওয়ার কারণেই হচ্ছে আমাদের জ্বরটা আসে। তারপর হচ্ছে নিম্ন উল্লেখিত সময়গুলোর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়া সুপ্তাবস্থায় কতদিন? ফ্যালসিপ্যারাম মানে হচ্ছে এফ দিয়ে 15, তাহলে এই যে 15, 8 থেকে 15 দিন। তারপর হলো আমরা আসি, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? এই যে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া যেটা একদম দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা পড়ে এসেছিলাম, 36 থেকে 48 ঘন্টা। তারপর হচ্ছে, আর এই যে টার্সিয়ান বলছে না, টার্সিয়ান মানে কি? 3 দিন পর পর। ঠিক আছে, 3 দিন শেষ হয় তারপরে আসে। তাহলে 3 দিন কখন শেষ হয়? 3 দিন শেষ হচ্ছে হলো মানে 3 দিন শুরু হচ্ছে কখন? 48 ঘন্টার পরেই তো 3 দিন শুরু হচ্ছে। তো এই 3 দিনটা যখন শুরু হয় বা তৃতীয় দিন শুরু হয় 48 ঘন্টার পরে, তখন হচ্ছে এটা টার্সিয়ান হচ্ছে। তারপর প্লাজমোডিয়াম ভাইভেক্স এর সুপ্তাবস্থা কতদিন? এই যে ভাই ভাই, তাহলে হচ্ছে 12 থেকে 20 দিন হবে। আবার এটা তো একবার আসলো অলরেডি, এটা কয়েকবার আসছে আর কি আমাদের পরীক্ষায়, দেখবে এই দেখো মেডিকেলেও হচ্ছে চলে এসেছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কতটা পছন্দের আর কি। তারপর বিনাইন, যেটা বিনাইন বললেই হচ্ছে বুঝবা ভাইভেক্স। তাহলে বিনাইন কোনটা? বিনাইন হচ্ছে ভাইভেক্স। তাহলে হচ্ছে তারপরে যাই, তারপর অ্যামিবয়েড ট্রফোজেট থেকে কতগুলো নিউক্লিয়াস তৈরি হয়? অ্যামিবয়েড ট্রফোজেট থেকে হচ্ছে 12 থেকে 14টা নিউক্লিয়াস তৈরি হয়। মশকি দংশন করলে প্লাজমোডিয়াম ভাইভেক্সের কতটা গ্যামিটোসাইট মশকির দেহে প্রবেশ করে? 6টা। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হলে হতো 12টা। একটা ওওসিস থেকে কতগুলো স্পোরোজয়েট তৈরি হয়? একটা ওওসিসের কথা বলতেছি এখন আমরা, ঠিক আছে? মানে তুমি হচ্ছে ওওসিস থেকে কতগুলো স্পোরোজয়েট তৈরি হচ্ছে, এটা দেখো। যে আমরা কিন্তু আগে এটা দেখে এসেছিলাম ওওসিস্ট থেকে কতগুলো তৈরি হচ্ছে। এই যে এখন 50 থেকে 500টা ওসিস থাকতে পারে, অলরেডি একবার প্রশ্নে চলে এসেছে। তারপর হচ্ছে দেখো একটা ওসিস্টে প্রায় 10,000-এর মতো স্পোরোজয়েট থাকতে পারে। এই যে পেয়ে গেলাম আমরা, প্রায় কতগুলা? 10,000-এর মতো স্পোরোজয়েট থাকতে পারে। তাহলে কতটা স্পোরোজয়েট তৈরি হতে পারে? 10,000-এর মতো। মানুষের রক্তে গ্যামিটোসাইট সর্বোচ্চ কতক্ষণ বাঁচে? এটা হচ্ছে 7 দিনের মতো বাঁচে মানুষের দেহে। মানুষের রক্তে কত দিন বাঁচতে পারে? 7 দিনের মতো। তারপর হচ্ছে একটা মশকির লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকতে পারে? 3,26,000। 26 আর 36-এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, 3-এর পরে 2, এটা মাথায় রাখবা, 3,26,000। তারপর হচ্ছে ওসিস্ট পরিণত হতে কতদিন সময় লাগে? এটা ওসিস্টে পরিণত হচ্ছে এটার জন্য 10 থেকে 20 দিন, একটু আগে আমরা করে এসেছি। অযৌন চক্রটা কত ঘন্টা স্থায়ী হচ্ছে? এই যে এখন এটা প্লাজমোডিয়াম ভাইভেক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা বলতেছি, এটা যে অযৌন চক্রটা এটা কতক্ষণের জন্য স্থায়ী? আচ্ছা, তো কত ঘন্টা স্থায়ী হয়? এটা হচ্ছে 48 ঘন্টা হবে। এ কি কই গেল? 48 ঘন্টা মানে 2 দিন স্থায়ী হয়, ঠিক আছে। অযৌন চক্রটা কত ঘন্টা স্থায়ী হয়? 2 দিন বা 48 ঘন্টা। তারপর ওভালের সুপ্তিকাল কতদিন? এই প্লাজমোডিয়াম ওভালে, তো ওভালের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ওভালের জন্য হচ্ছে 11 থেকে 16। এই যে ওভালে 11, ওভালে 11,
11 থেকে 16। তারপর হেপাটিক সাইজোগনির সঠিক পর্যায়ক্রমিক ধাপ কোনটা? তো ধাপ কোনটি এটা হচ্ছে, দেখো যে হেপাটিক সাইজোগনি বলেছে প্রথমে কোত্থেকে শুরু হয়, স্পোরোজয়েড থেকে। চারটা অপশনে স্পোরোজয়েড আছে। তো স্পোরোজয়েডের পরে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েডের পরে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস মিলে হচ্ছে সাইজন্ট হয়। মানে একটা নিউক্লিয়াস থেকে ভাগ হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে সাইজন্ট হয়। প্রত্যেকটা থেকে হচ্ছে পরে আবার হলো নতুন করে হচ্ছে ক্রিপ্টোজয়েড তৈরি হয়, যেটাকে ক্রিপ্টোমেরোজয়েড বলা হয়। তাহলে যে প্রথমে স্পোরোজয়েড, তারপর ক্রিপ্টোজয়েড, তারপর সাইজন, তারপর ক্রিপ্টোমেরোজয়েড, এভাবে মাথায় রাখবো আমরা। তারপর কোয়ার্টার ম্যালেরিয়া। কোয়ার্টার ম্যালেরিয়া যেটা, এটা হচ্ছে প্লাজমোডিয়াম। কোয়ার্টার ম্যালেরিয়া যেটা, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। এই যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। কোয়ার্টার ম্যালেরিয়া কোনটা দ্বারা সংক্রমিত হয়? প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই দ্বারা। তারপর ম্যালেরিয়া জ্বর সৃষ্টির সময় পরজীবী কোন দশায় থাকে? তখন হচ্ছে মানে ম্যালেরিয়া জ্বর যখন তৈরি হচ্ছে, ওই জ্বরটা আসতেছে যখন, ওই যে পাইরোজেন ক্ষরিত হচ্ছে, তখন ওটা হলো ম্যারোজয়েড দশায় থাকে। তারপর ম্যালেরিয়া জীবাণু আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটা নয়? এটা হচ্ছে ক্লোরোকুইনো, মেফ্লোকুইনো, কুইনাইনো, ইরাইথ্রোমাইসিনটা হবে না। এটা ওই ওষুধের মধ্যে পড়ে না। কুইনাইন, ক্লোরোকুইন, মেফ্লোকুইন সবগুলো হচ্ছে ওষুধ। মানে দেখবা লাস্টে কুইন আছে, বাট এটা লাস্টে কুইন নেই আর কি, তো এটাই হবে। তারপর মশকের লার্ভা পিউপার ধ্বংস সাধনে ব্যবহৃত হয় কোনটা? তো এখন এখানে এই যে লার্ভা পিউপা ধ্বংস করতে ভজকে ব্যবহার করা হয়। কাকে? ভজকে বা বসকে। তো বস হচ্ছে কি? বিএইচসি। তাহলে হচ্ছে লার্ভা এবং পিউপা ধ্বংস সাধনে ব্যবহৃত হয় কোনটা? বিএইচসি। আর ম্যালেরিয়া ঝুঁকিমুক্ত দেশ ভারত, বাংলাদেশ, মায়ানমার সবগুলোই দেখবা যে একটু গরম বেশি পড়ে। কিন্তু এই যে অস্ট্রেলিয়া যেখানে আছে, বা একটু আর্দ্রতাও বেশি এই সমস্ত জায়গায়, বাট অস্ট্রেলিয়ার জায়গাটা দেখবা যে এখানে ভৌগোলিকভাবে আলাদা। আর ওইখানে হচ্ছে মশা যে ইয়েটা বাসস্থান, অ্যানোফিলিস মশক হচ্ছে এখানে আর কি তেমন একটা দেখা যায় না, এই জন্য আর কি ম্যালেরিয়া ঝুঁকিমুক্ত দেশ, যেহেতু অ্যানোফিলিস মশকই নাই তাই। তাহলে এই আমাদের হচ্ছে অণুজীব ছিল। অণুজীবের পুরোটা চ্যাপ্টারই হচ্ছে শেষ হয়ে গেল এর সাথে। এবং আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোনো আলাদা করে প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে যে কোনো সময় কমেন্ট সেকশনে জানিয়ে দিলেই হবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তাহলে এই পর্যন্তই থাকলো আজকের মতো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।